কাতারে যাত্রাবিরতি শেষে দেশের পথে বেগম খালেদা জিয়া অবতরণ করবেন 10টার পর। বিমানবন্দর সড়কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। নির্বাচন নিয়ে চাপ নেই, আগের সংস্কার শেষ করার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের। দিনের ভোট আর রাতে হবে না, মন্তব্য সিইসির। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, সুরক্ষিত স্বাস্থ্য সেবা নিশ্চিতে 60টি নতুন আইনের প্রস্তাব। এবং ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত এক ভারতীয়, দুজনই চোরা কারবারি বলেছে পুলিশ। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 6টা 5 মিনিটে বিমানটি দোহা বিমানবন্দর রানওয়ে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে। সকাল 10টার পর খালেদা জিয়াকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে বাংলাদেশ সময় রাত 9টা 35 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ারলাইন অ্যাম্বুলেন্সটি। এই সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। লন্ডন সময় বিকেল 4:30টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10:30টায় পৌঁছানোর কথা রয়েছে। বিদায়ের আগে লন্ডন বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দর এলাকা স্লোগানে মুখরিত করে তোলে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে উৎসাহ দেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যাত্রাপথে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে 1 ঘন্টার জন্য বিরতি থাকবে। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে। এরপর সেখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি। বেগম খালেদা জিয়া সহ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সহ 14 জন সফর সঙ্গী হয়েছেন। এদিকে দলীয় চেয়ারপারসনকে বরণ এবং অভ্যর্থনা জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের 11টি স্পটে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে একটি মিছিল বিকেল থেকেই বিমানবন্দর এলাকায় প্রস্তুতি মহড়া দিয়েছে। এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দেন আমিনুল হক। নেত্রীকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের রাস্তার এক পাশে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে বিমানবন্দর ও চেয়ারপারসনের বাসভবনে সর্বসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাতে ইতিমধ্যেই রাজধানীর বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কে জড়ো হতে শুরু করেছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতা দেখা গেছে সড়কে। এর আগে বিএনপির দলীয় এক নির্দেশনায় জানানো হয়, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লো মেরিডিয়ান হোটেল পর্যন্ত। ছাত্রদল অবস্থান করবে লো মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত। কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে কাকুলি মোড় পর্যন্ত। শ্রমিক দল অবস্থান করবে কাকুলি মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত। ওলামা দল, তাঁতি দল, জাসাস মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত। পেশাজীবী সংগঠনগুলো অবস্থান করবে বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2 পর্যন্ত। মহিলা দল অবস্থান করবে গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে গুলশান এভিনিউ রোড পর্যন্ত। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাজধানীর বনানী থেকে বিমানবন্দর সড়কের দুপাশে অবস্থান নেয়ার কথা রয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এ বিষয়ে জানাতে এ পর্যায়ে থেকে যুক্ত হবেন সহকর্মী বাতেন বিপ্লব। আপনি যেমনটি বলছিলেন, আমরা
এই মুহূর্তে আছি মূলত এলিভেটেড এক্সপ্রেসের উপরে, কারণ আমরা সেখান থেকে নিচের যদি আমরা রাস্তা দেখাতে চাই আপনাকে, যে বিএনপি নেতাকর্মীরা বিশেষ করে একেবারে শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত আমরা দেখেছি যে ঢাকা থেকে সারা বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু আগ্রহ নিয়ে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য রাস্তার এক পাশে অবস্থান নিয়েছেন। কেননা বিএনপির শীর্ষ পর্যায় থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকে, এবং সেই বিষয়ের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের সবকিছু মাথায় নিয়েই কিন্তু বিএনপি চেয়ারপারসনের আজকে যে স্বাগত জানানোর জন্য বিএনপি নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন, এবং সেটির জন্য কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে চলাচল নির্বিঘ্ন সেটি করার জন্য এই নির্দেশনার পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আজকে প্রথমবারের মতো মোটরসাইকেল এবং সিএনজি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে, এবং বেলা 1:30টা পর্যন্ত সেটি কিন্তু অব্যাহত থাকবে। পাশাপাশি আপনি জানেন যে হজ যাত্রীদের একটি বিষয় রয়েছে, এবং যারা হজ যাত্রী তাদের স্বজনরাও কিন্তু হজ ক্যাম্পে এসে অবস্থান নেন, এবং তাদেরকে বিদায় জানানোর সময় তাদের যে একটি উপস্থিতি সেটিও কিন্তু নিয়ন্ত্রণের বিষয় রয়েছে। আজকে সব মিলে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন 10:30টায় বিমানবন্দরে অবতরণ করবেন, এবং বিমানবন্দরের বাইরে যারা অবস্থান করছেন তাদের সাথে 11টা বা 11:30টার মধ্যে দেখা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে সরাসরি চলে যাবেন বেগম খালেদা জিয়া। এবং সে কারণে আমরা দেখেছি এই খালেদা জিয়াকে স্বাগত জানানোর অপেক্ষায় যারা রয়েছেন তারা রাস্তার এক পাশে অবস্থান নিয়ে হাত নাড়িয়ে কিন্তু বেগম জিয়াকে স্বাগত জানাবেন, এবং এই অভিবাদনের জবাবও দিবেন বেগম খালেদা জিয়া। যে কারণে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির বিশেষ করে উত্তরের আমিনুল হক আহ্বায়ক এবং সদস্য সচিব মোস্তফা জামান তাদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু নেতাকর্মীদের বারবার নির্দেশ দিয়েছেন যাতে কোনোভাবেই রাস্তায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা যানজটের সৃষ্টি না হয়, মানুষের ভোগান্তি না হয়, সেটি কিন্তু তারা বারবার খেয়াল করছেন। এবং আপনি জানেন যে 10:30টায় বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এবং সেই অপেক্ষায় আমরা এখন পর্যন্ত বিমানবন্দর এলাকায় কিন্তু অবস্থান করছি, এবং আমাদের আরো সহকর্মীরা রয়েছেন তারা বিভিন্ন স্পটে কিন্তু খবর সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার আসার খবর এবং বিএনপি নেতাকর্মীদের প্রস্তুতি। জি বাতেন, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে যানজট এড়াতে আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ দুপুর 1টা পর্যন্ত নির্ধারিত টোল পরিশোধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে এই দুই যানবাহন। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে ওভার স্পিড ও লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। জাতীয় নির্বাচন কখন হবে সিদ্ধান্ত বাংলাদেশের, তবে নির্বাচনের আগে প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করা নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ডিকাবের অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এসব কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস বাংলাদেশ ডিক্যাব এর অনুষ্ঠানের আয়োজন করে ইইউ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আমরা আশা করে ইউরোপীয় ইউনিয়ন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় মাইকেল মিলার বলেন, জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা একান্তই বাংলাদেশের জনগণ এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত বিষয়। ইইউ নির্বাচন আয়োজনে চাপ দিবে না। But as the European Union, we don't have an opinion on time, and we are not pressuring anyone to hold elections on a particular date. We do think that there needs to be sufficient time to implement reforms under this interim government, so we think that that is something where ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। The European Union can be most helpful in supporting the conduct of the elections in line with international standards. So that's where we are. We absolutely want the elections, when they are held, to be ones that we can look at and say, this is free and fair, the result is entirely credible. তবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানের নির্বাচন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন।
ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সোমবার ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এএমএম নাসির উদ্দিন বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয়, একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। রোগীর সুরক্ষা, আর্থিক বরাদ্দ ও ধারাবাহিকতা, জবাবদিহিতা ও জরুরি প্রস্তুতি নিশ্চিত করা সহ পুরনো আইন পর্যালোচনা ও যুগোপযোগী করার পাশাপাশি 7টি নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। সোমবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ.কে আজাদ খান এসব তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা স্বল্প ব্যয়ে সার্বজনীন অধিকার বাস্তবায়ন করতে এই সংস্কার কমিশন কাজ করেছে। 7টি নতুন আইন হলো বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন, বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, ওষুধের মূল্য নির্ধারণ ও প্রবেশাধিকার আইন, অ্যাপ্লাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল আইন ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইন। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের কাছে কমিশন এই প্রতিবেদন জমা দেয়। কমিশনের মুখ্য সুপারিশে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সুপারিশে বলা হয়েছে, এই সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি পৃথক প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন প্রণয়ন করতে হবে, যা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির ব্যাপারে নাগরিকদের অধিকার ও রাষ্ট্রের কর্তব্য নির্ধারণ করবে। স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদে ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। রোববার রাত 12:15টায় উপজেলার বাইক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান কসবা থানার ওসি আব্দুল কাদের। নিহত মোহাম্মদ সাকিব উপজেলার নন্দননগর গ্রামের মোহাম্মদ মোতালেব মিয়ার ছেলে। গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। ওসি আব্দুল কাদের বলেন, রাত 12:15টায় বিএসএফের গুলিতে সাকিব আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা নেওয়ার পথে রাত 12:30টায় মারা যায়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, মাদলা সীমান্তে এক বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা। এ সময় বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হন। সাকিব ও ভারতীয় নাগরিক মোটরসাইকেল চোরাচালানে যুক্ত ছিলেন বলে জানান ইউএনএ।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার নতুন এই কমিটি গঠন করা হয়। এতে কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রাক্তন জিএস প্রকৌশলী আব্দুস সালাম খানকে আহ্বায়ক ও ডক্টর এফ.আর. খান হল ছাত্র সংসদের প্রাক্তন জিএস ও ডুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী সাজ্জাদ হোসেন মিলনকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি সকল প্রাক্তন ছাত্রদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এবার সারা বাংলা। চট্টগ্রামে বৈষম্য বিরোধীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলার জামিন শুনানিতে আদালতে নজিরবিহীন হট্টগোলের সৃষ্টি হয়েছে। সোমবার বেলা 12টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে। এক পিটিশনে 2 আদেশকে কেন্দ্র করে এই হট্টগোলের সূত্রপাত বলে নিশ্চিত করেছে বাদীপক্ষের আইনজীবী সাইফুদ্দিন। আসামিদের পক্ষ থাকা আইনজীবীরা সিবিএ হামিদুর রহমানের সময় আবেদন মঞ্জুর করার জন্য চাপ সৃষ্টি করেন। আদালত আবার আদেশ দিতে বাধ্য হন। পরবর্তী আদেশে আদালত হামিদুর রহমানের সময়ে আবেদন মঞ্জুর করেন এবং 19 তারিখের পরিবর্তে 8 মে পরবর্তী তারিখ ধার্য করেন। এ সময় বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা প্রায় 1 ঘণ্টা হট্টগোল শুরু করেন। পঁচানব্বই বছর বয়সী হাবিয়া খাতুন এখন চোখের পানি লুকানোর জায়গায় খুঁজে পান না। মানিকগঞ্জের শিবালয় উপজেলার হাজিরাবাদ গ্রামের এই বৃদ্ধা প্রতারণার শিকার হয়ে হারাতে বসেছেন নিজের মাথা গোঁজার ঠাঁই। স্বামী 115 বছর বয়সী শরবত মুন্সি। সন্তানরা আলাদা বসবাস করায় কর্মক্ষমতা না থাকায় স্বামী স্ত্রী দুজনেই নির্ভরশীল ছিলেন এই ভিটের ওপর। ভুক্তভোগী হাবিয়া খাতুনের অভিযোগ 3 বছর আগে প্রতিবেশী লোকমানের কাছে 4 শতক ফসলি জমি বিক্রি করেন 5 লাখ টাকায়। পরে দলিলে ভুল হয়েছে বলে দুবার রেজিস্ট্রি অফিসে নিয়ে প্রতারণা করে তার কাছ থেকে আরও 17 শতক জমি নিলে নেয় লোকমান। সম্প্রতি ছেলের ঘর নির্মাণের উদ্যোগ নিলে সামনে আসে প্রতারণার বিষয়টি। স্থানীয়ভাবে সালিশ বৈঠকে প্রতারণার বিষয়টি প্রমাণ হয়েছে। এই ঘটনায় ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগী দম্পতি। আসলে তো এই জায়গার যে মূল্য এ তো আপনার 1 ডিসেম্বর জায়গার দাম জানাই, 1 ডিসেম্বর জায়গার দাম জানাই, এরা ফাওয়াজি করে নিছে। আমরা জানি না, 14 বছর শুনিও নেই, আর যারা কিনছে তারাও কোনদিন বাবা আমার কাছে কয় নাকি। আমরা শুনছি যে 400 জায়গা বেচছে, কিন্তু বাড়ির কোন জায়গা থেকে বেচা বিক্রি হয়েছে ওটা আমরা জানি না বা শুনিনি, এটা পরবর্তীতে শোনা। গাজীপুরের কালীগঞ্জে আল আমিন মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে 40 দিন ব্যাপী তাকবীরের ওয়ারার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়েছে। কালীগঞ্জ RRN পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুফতি শরীফুল ইসলামের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফরাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক সহ অনেকে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান ও ব্লক পদ বিলুপ্ত করে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ABM ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি বাবু অনুপম তালুকদার, সহসভাপতি MA জাবেদ, সাধারণ সম্পাদক বাবু বিকাশ চন্দ্র দত্ত, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মুমিন রনি ও উপদেষ্টা শফিউল আলম বেলালী সহ অনেকে। বক্তারা অধস্তন আদালতের কর্মচারীগণের উপর্যুক্ত দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারীরা 2 ঘণ্টা কর্মবিরতি পালিত হয়েছে। সকাল 9:30টা থেকে বেলা 11:30টা পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করেন ঝালকাঠির জুডিশিয়াল সার্ভিস কর্মচারীরা। এতে নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোহাম্মদ রুস্তুম আলী খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ বিল্লাহ। নরসিংদীর রায়পুরা উপজেলার বিআরডিবির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ উদ্দিন মোল্লা সবুজ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সৈয়দ ইয়াসিন, উপজেলা সমবায় কর্মকর্তা রওশন আরা বেগম, কমিটির সদস্য মইনুল ইসলাম ও রাজি মোল্লা সহ অনেকে। চট্টগ্রামে এসআরবি ব্যবসায়ী এলাকার চুরি ডাকাতি ছিনতাই প্রতিষ্ঠানে মালামাল লুট ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়েছে। নগরীর রশিদ বিল্ডিং এলাকায় আয়োজিত সভায় সংগঠনের সভাপতি আবুল বশর আবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোস্তাক আহমেদ আঙ্গুর। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার, সদরঘাট থানার পুলিশ পরিদর্শক হাবিব আবু আমিন দোভা সহ অনেকে। ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন পরিষদে 208টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোতালেব। তিনি বলেন, নিম্ন আয়ের 208টি পরিবারের মাঝে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। এখানে রয়েছে 10 কেজি চাল, 1 কেজি চিনি, 2 কেজি ডাল ও 2 লিটার সয়াবিন তেল। উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা তারেক হোসেনের উদ্যোগে ও দোহার প্রেস ক্লাবের আয়োজনে শ্রমিকদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। দোহার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ তারেক রাজীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, ওসি তদন্ত মোহাম্মদ নুরুন নবী, দোহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সানি, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান টিপু, আলী আহমেদ, সমাজসেবক সদর মিয়া সহ অনেকে। টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. উবাইদুল হক নাসিরের জন্মদিন ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির অফিস কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সাদাত হোসেন শামীম সহ অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুদ ওরফে কাইল্লা মাসুদ বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের 5 নম্বর ক্যানেল এলাকার ঢাকা সিলেট মহাসাগরে এই মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, মাসুদ দীর্ঘদিন ধরে এলাকার নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। গত 3 মে নাগেরবাদ এলাকায় সন্ত্রাসী বাহিনী নিয়ে যুবদল নেতা আলী শাহজালাল শাওন সহ 5টি বসত বাড়িতে হামলা চালায়। নরসিংদীর রায়পুরা যুবদল নেতাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি ও অপপ্রচার করায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন সাগর বলেন, তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে আসছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার ও তার লোকজন। সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের নিকট বিচার দাবি করেন। যদিও অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বলেন, তারা অপরাধ করে তার ওপর দোষ দিচ্ছে। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-তে অংশগ্রহণ নিয়ে ভাগ্যবান হয়েছেন সাভারের আনোয়ার হোসেন। হেমায়েতপুর ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কিনে 1 লাখ টাকার ক্যাশ ভাউচার পান তিনি। আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্যাশ ভাউচার তুলে দেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজার আব্দুল হাই।
শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাতারের যাত্রাবিরতি শেষে দেশের পথে বেগম খালেদা জিয়া অবতরণ করবেন 10টার পর। বিমানবন্দর সড়কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। নির্বাচন নিয়ে চাপ নেই, আগে সংস্কার শেষ করার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের। দিনের ভোট আর রাতে হবে না, মন্তব্য সিইসির। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সুরক্ষিত স্বাস্থ্য সেবা নিশ্চিতে 7টি নতুন আইনের প্রস্তাব। এবং ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, আহত এক ভারতীয়, দুজনই চোরা কারবারি বলছে পুলিশ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।